আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার খেলা গোল গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। তো এবার আমি চাচ্ছি গল্পটা একটু চেঞ্জ করে আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। গল্প এটাই থাকবে, জাস্ট একটু টুইস্ট অ্যাড করা হবে। তাহলে চলুন আমরা সবাই গল্পে ফিরে যাই। আর হ্যাঁ, সবাই এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর সুন্দর করে বলে যাবেন কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন। আর অবশ্যই এই ভিডিওতে তার বন্ধুকে শেয়ার করেন। সো এবার গল্পটা আপনারা এনজয় করতে থাকেন। যে স্বামীকে আমার ফ্যামিলি আজ মাটি দিতে গেছে, সেই লাশটাকে দেখে একমাত্র জেরিন অজরে কাঁদছিল। কারণ সে যদি ওই রাতে স্বামীকে ওইসব না বলতো তাহলে হয়তো এমন কোনো কিছুই হতো না। স্বামী তো নেশা করতে পারে না, সেটা সে খুব ভালো করেই জানে। বিশ্বাস করেন মাসুদ ভাই, জেরিন যেদিন আমার সামনে অজরে কাঁদছিল তখন যেন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আজ আমি যে ওর সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু ও আমাকে চিনতে পারছে না। এখন আমি যে ওর মামাতো ভাই না, ওর ভালোবাসার স্বামী না, আমি একজন বহুরূপী মানে রাজ, এক মৃত মানুষের নাম নিয়ে বেঁচে থাকা এক জীবন্ত লাশ। এসব ভাবছি ঠিক তখন ফোনের শব্দে আমার গোর কাটলো। আমি তখন তাকিয়ে দেখি আব্বু ফোন করছে, কিন্তু ফোন রিসিভ করলাম না। আবারও হাসপাতালের ভিতরে গেলাম। জেরিনকে এখন ইমার্জেন্সি কেবিনে নেওয়া হয়েছে। রিয়া অস্থির হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক তখন আবারও স্বামীর ফোনে কল আসলো, মানে রাজের ফোনে। রাজ তাকিয়ে দেখে সেই মানুষটা যে কিনা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, মানে তার নতুন বাবা। রাজ ফোনটা রিসিভ করলো একটু আড়ালে গিয়ে। তখন ওই পাশ থেকে উনি বলল, রাজ আমার কথা শুনতে পারছিস? শোন, কিছু কথা বলি তোকে। আবেগের বসে এমন কোনো কিছু দেখাইস না যাতে তারা সন্দেহ করে। আর একটা কথা মনে রাখিস, আমার ছেলের চেহারা এখন তোর মুখে। ওর খুনিদেরকে তোকে ধরতে হবে, পাথরের মতো শক্ত হতে হবে তোকে। আর একটা কথা, ফারুক কিন্তু একা নয়, ওর সাথে হাসপাতালের কেউ জড়িত আছে। জেলা শনাক্ত করে মিথ্যে একটা রিপোর্ট দিয়েছে, তুই সাবধানে থাকবি। তখন রাজ মানে স্বামী দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ আমি জানি ফারুক একা নয়। আর ও কি করতে চাচ্ছে? ও চাচ্ছে আমি যদি আর না ফিরি তাহলে তো সকল সম্পত্তি ওর। আর আমি জানি না ভাই হয়ে কিভাবে আমাকে সে মারতে চাচ্ছিল গাড়ি অ্যাক্সিডেন্টে। আপনারা হয়তো ভাবছেন আমি কি করে জানতে পারলাম। গল্পের সাথেই থাকেন, বুঝতে পারবেন। স্বামী বলছে ফারুক ভাই যে এতটা নিচে নামতে পারে সেটা আমার ধারণার বাহিরে ছিল। যে ভাই একদিন আমাকে সাইকেল করে স্কুলে নিয়ে যেত, আজ সেই অন্য কারো লাশকে আমার লাশ বলে চালিয়ে দিচ্ছে। সে হয়তো জানে না এটা আমারই প্ল্যান। আর একটা কথা, আমি আপনার ছেলের হত্যাকারীদেরকে খুঁজে বের করব আর নিজের হাতে সব কয়টাকে শেষ করব। ঠিক সেই মুহূর্তে করিডোর দিয়ে ফারুক ভাইকে আসতে দেখা গেল। তার চোখ মুখে যেন সুখের অভিনয়। কিন্তু রাজ দেখতে পেল ফারুকের পকেটে থাকা ফোনটা যেন বারবার বাজছে। রাজ তখন তাড়াতাড়ি ওর ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। ফারুক ভাই দরজার সামনে আসতেই ফারুকের সাথে রাজের ধাক্কা লেগে যায়। ফারুক একটু চমকে গিয়ে বলল, আপনি কে? এই কেবিনে আমার বোন জেরিন আছে, আর আপনি এখানে কি করছেন? রাজ তখন একটু ভাব গলায় বলল, আমি রাজ, আর আমি রিয়ার কলিগ। আর হ্যাঁ, আপনার নাম কি ফারুক সাহেব? আর একটা কথা, আপনার ভাই স্বামী আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ফারুক ভাইয়ের চোখ তখন রাজের হাতের দিকে গেল। রাজের কবজিতে একটা পুরনো লোহার ঘড়ি, যেটা স্বামীর খুব প্রিয় ছিল। ফারুকের চোখ যেন সরু হয়ে গেল। ফারুক বলল, এই ঘড়িটা তো স্বামীর। রাজ হেসে বলল, বন্ধুরা কি একই জিনিস ব্যবহার করতে পারে না ফারুক সাহেব? কিন্তু আফসোস, স্বামী চলে গেল, তবে যাওয়ার আগে আমাকে কিছু দায়ভার দিয়ে গেছে, বিশেষ করে তার বোন জেরিনের খেয়াল রাখার। ফারুক ভাই গজগজ করতে করতে কেবিনে ঢুকলেন। জেরিন তখন চোখ মেলেছে। রাজ পাশে দাঁড়াতেই জেরিন রাজের হাতটা শক্ত করে ধরল। তার স্পর্শে জেরিনের শরীর যেন শিউর দিয়ে উঠল। জেরিন কেঁদে ফেলে আর বলে, স্বামী কি সত্যিই চলে গেল? আপনারা একবার ডাক্তারকে ডাকুন, ওই লাশটা আবারও দেখুন। স্বামী ভাইকে এভাবে আমি হারাতে পারবো না, আমি সেটা মানতে পারবো না। তখন ফারুক বলল, জেরিন শান্ত হও, লাশ দাফন হয়ে গেছে, এখন যে কোনো কিছু করার নেই। আর এই লোকটাকে তোর পাশে দাঁড়িয়ে। রাজ তখন এগিয়ে গেল।
আমি কি ওর ভাই হতে পারি না ফারুক সাহেব? যদি আপনি নাও বলেন তাহলেও আমি ওর ছায়া হয়ে থাকবো সারাটি জীবন। ফারুক ভাই যেন কোনো কিছু বুঝতে পারছে না, ততমত হয়ে আছে। স্বামী আমাকে বলেছিল ফ্যামিলি তাকে কতটা অবহেলা করত, আর তাকে বাসা থেকে বের করে কেন দিয়েছিল। আমি এসেছি সেই ঋণ শোধ করতে। রাজ মনে মনে বলছে, ফারুক ভাই তুমি ভাবছো স্বামীকে কবর দিয়ে সব প্রমাণ মুছে ফেলবে, কিন্তু না, সেটা সম্ভব না। আমি রাজ হয়ে তোমার ঘরের ভিতরে ঢুকবো আর জেরিনের খেয়াল রাখবো, আর সবার সামনে তোমার মুখোশটা আমি বের করেই ছাড়বো, কারণ তোমার জন্য এমন এক মরণ ফাঁদ আমি পাচ্ছি যেখানে তোমার কবর তুমি নিজেই করবে। ফারুক ভাই কেবিন থেকে বের হওয়ার সময় রাজের অজান্তে তার ছবি তুলে কাকে যেন পাঠিয়ে দিল। এদিকে আমি মনে মনে ভাবছি, যে বাড়িতে আমি বড় হয়েছি, যে বাড়ি ধুলোবালো আমার শরীরে এখনো মিশে আছে, স্মৃতিতে এখনো রয়ে আছে সেই শৈশব, কিন্তু সেই বাড়িতে আমার বাবা মা নেই। আমার বাবাকে খুন করা হয়েছে, আর কে করছে সেটা খুব তাড়াতাড়ি আমি বের করব। আমি শুধু এতটুকুই জানি, আমাকে যে কোনো মূল্যে ওই বাসায় ঢুকতে হবে। কিভাবে ঢুকবো সেটা জানি না, কিন্তু রিয়া আমাকে খবর দিয়েছে হাসপাতালের সেই নার্স নাকি কিছু একটা জানে, কিন্তু তার আগে আমাকে এই বাড়িতে ঢুকতে হবে যেখানে আমার মা নেই, বাবাও নেই। জেরিনকে কেবিনে রাখা হয়েছে, মেয়েটা অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। আর ফারুক ভাই সোফায় বসে কার সাথে যেন ফোনে কথা বলছে খুব আস্তে করে। রাজ আর রিয়া গেট দিয়ে ঢুকলো। রাজের চোখে কালো চশমা, চারপাশটা যেন খুঁটিয়ে দেখছে। ফারুক তখন বলল, ফোন রুখে, রাজ সাহেব আপনি তো দেখছি ছায়ার মতো জেরিনকে অনুসরণ করছেন। আমার ভাইয়ের বন্ধু হিসাবে আপনার সুখ আমি বুঝতে পারছি, কিন্তু এখন তো রাত হচ্ছে, মেহমানদের বিদায় নেওয়ার সময় হয়েছে। রাজ হেসে বলল, ফারুক সাহেব স্বামী আমাকে শুধু বন্ধু ভাবতো না, সে আমাকে ভাবতো তার শেষ আশ্রয়। স্বামী আমাকে বলেছিল, আমি যদি না থাকি তাহলে এই ঘরটা তুই আগলে রাখিস, মানে আমি বাসায় ঢুকেছি, তাই তাদের এত আপত্তি। আমি তখন বললাম, আজ থেকে আমি এখানেই থাকবো, আপনাদের কোনো আপত্তি নেই তো? ফারুক সাহেব চোয়াল মানে চোখ উঁচু করে আমার দিকে তাকালো। তিনি কিছু বলতে যাচ্ছেন, ঠিক তখনই মামি ঘর থেকে বের হয়ে এলেন। মামি বলল, কে এ লোক? ফারুক তুই এখন কি রাস্তার লোককে ঘরে তুলবি? স্বামীটা তো আপদ ছিল, এক আপদ গেছে আর নতুন আরেক আপদ এসে জুটেছে। রাস্তার মামির দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, মামি এই আপদের খেলা তো এখন থেকে শুরু কেবল। আপনি যখন ছোটবেলায় আমার মাকে অপমান করে বের করেছিলেন তখন হয়তো আমি ছোট ছিলাম, আর হ্যাঁ আমি কিন্তু সেই আগের স্বামী না, আমি রাজ। অতীতের কথাই তো আমি ভুলতে পারলাম না। আর কয়েকদিন আগে আমার সাথে যা হলো। রিয়া হঠাৎ রাজের হাত চেপে ধরল। সে ফিসফিস করে বলছে, রাজ নার্সটা আমাকে টেক্সট করছে, ও হাসপাতালের গলিতে আমাদের সাথে দেখা করতে চাচ্ছে। ও বলছে যে লাশটা কবর দেওয়া হয়েছে ওটা ফারুক সাহেবের লোকেরাই হাসপাতালে এনেছিল। রাজ তখন মনে মনে বলল, রিয়া তুমিও জানো না আর সেটা কার কাজ। তো এবার আমরা রহস্যের মধ্যে না ঢুকে গল্পটা এমনিতে এনজয় করতে থাকি। রাজ চমকে বলল, সে ফারুক ভাইয়ের দিকে একবার তাকালো। ফারুক ভাই তখনও রাজের ছবিটা তার ফোনে কাউকে যেন পাঠাতে ব্যস্ত। রাজ বলল, ফারুক সাহেব আমার একটু কাজ আছে। রিয়া আমি আসছি, তবে জেরিনের খেয়াল রাখবেন। তবে স্বামী বন্ধুর হিসাবে আমি কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারি। হাসপাতালের পিছনের গলিতে ফুটফুটে অন্ধকার, বৃষ্টি শুরু হয়েছে। ঠিক তখন দেখলাম রিয়া আসছে। আমি বললাম, রিয়া এসেছো, সবকিছু ঠিক আছে তো? রিয়া বলল, হ্যাঁ সবকিছু ঠিক আছে, এবার চলো, উনি হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আমি বললাম আচ্ছা। আমি আর রিয়া সেখানে পৌঁছাতেই দেখলাম নাচ যেন আমাকে দেখে বয়ে কাঁপছে। নাচ বলল, আপনারা কি আমাকে মেসেজ করেছিলেন? আর আপনি কি রাজ সাহেব আমাকে বাঁচান, ফারুক সাহেবের লোকগুলো যে আমাকে মেরে ফেলবে। ওই দিন রাতে মর্গে যে লাশটা আনা হয়, তবে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। সেই লাশটা লোকটা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছিল, তার চেহারাটা যেন বিবস্ত্র হয়ে গেছিল, যাকে চেনা যাচ্ছিল না। ফারুক সাহেব নিচে এসে আমার হাতে এক বান্ডিল টাকা দিয়ে বলেছিল এটাকে স্বামীর লাশ বলে চালিয়ে দিতে। তার মানে ওই ছেলেটাকে ফারুক ভাই খুন করছে। ক্যামেরা অন করো রিয়া, এই নাচের জবানবন্দি আমাদেরকে রেকর্ড করতে হবে। ঠিক সেই সময় একটা বাইকের জোরালো আলো যেন তাদের চোখে এসে পড়ল। বাইক থেকে দুইজন লোক নামলো, হাতে রামদা নিয়ে। তার মানে খুনিরা আমাদের পিছু নিয়েছে। ফারুক ভাই এত তাড়াতাড়ি চাল চালবে ভাবিনি।
কিন্তু আজকে যে আমি পালাবো না, আজকে রাজের হাত স্বামী হয়েই কথা বলবে। যে ফারুক নিজের বাবা মাকে খুন করতে পারে, তাকে আমি বাঁচতে দিতে পারি না, আমি তাকে শেষ করে দেব। ঠিক এমন মুহূর্তে রাজ মানে স্বামী সামনে তাকাতেই দেখতে পেল ওর ভাই ফারুক অন্ধকারের পথ দিয়ে আসছে। ঠিক তখন একটা গুলির শব্দ শোনা গেল। গুলিটা কোথায় লেগেছে জানেন? আমাদের সামনে থাকা মেয়েটার উপর, মানে নাস। ঠিক তখন আমার ভাই ফারুক আমার সামনে এসে পিস্তলের মধ্যে একটা ফু দিয়ে বলতে লাগলো, আপদ বিদায় হইছে। ঠিক তখন পিছনে কারোর আওয়াজ শুনতে পেলাম। সেটার কেউ না, আমার ভাবি, যার জন্য আমাকে আমার ফ্যামিলি থেকে বিতাড়িত করা হয়েছিল। তার মানে ভাবি সবকিছুর পিছনে আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করব বুঝে উঠতে পারছি না। ঠিক তখন আমি ফারুককে উদ্দেশ্য করে বলতে লাগলাম, ফারুক সাহেব, আপনি কি কাজটা ঠিক করেছেন? ফারুক বলল, তোর থেকে ভালো মন্দ আমাকে শিখতে হবে না রাজ। শোন, ভালোই ভালোই বলছি, এই শহর ছেড়ে দে, না হলে কিন্তু পরের টার্গেটটা তুই, আর পরের গুলিটা আমি তোর বুকেই করব। ঠিক তখন আবারও পিছন থেকে কেউ বলল, দেরি করছো কেন, এখনই আপদ বিদায় করো। আমি তখন সামনে তাকিয়ে দেখি আমার ভাবি দেখতে অনেকটাই সুন্দরী, কিন্তু সুন্দর চেহারা দিয়ে কি হবে? যার মনের ভিতরে আছে কুয়াশা, আছে হিংসা, যাদেরকে আমরা মানুষ বলি না, জানোয়ার বলে থাকি। আমি তখন একটা মুচকি হাসি দিলাম আর বললাম, আপনি কি বলেছিলেন যে ফারুক সাহেব আমাকে মারবেন? ফারুক বলল, হ্যাঁ তোকে মারবো, কেন কোনো সমস্যা? তখন আমি আবার একটা মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা তাহলে চেষ্টা করতে পারেন। এই কথা বলতে বলতে ফারুক সাহেব যেই না আমার দিকে বন্দুক তাক করবে, ঠিক যেন ঝড়ের বেগে একটা বাইক আমাদের সামনে এসে থামলো। একটা বললে ভুল হবে, গনলে 10 থেকে 12টা হবে। ফারুক সাহেব যেন ততমত হয়ে গেল, এ কি, এত লোক এখানে কি করে আসলো? তখন রাজ একটা চেয়ার টেনে বসে বলল, আমি জানতাম এরকম কোনো কিছুই হবে ফারুক সাহেব, কারণ আমি এটা আগ থেকেই আন্দাজ করতে পারছি। হ্যালো বয়েস, তোমরা ওনাকে একটু জামাই আদর করো, আর আমি বসে বসে তামাশা দেখি। পকেট থেকে বের করে একটা সিগারেট জ্বালিয়ে নিলাম। রিয়া যেন অবাকের পর অবাক হচ্ছে, এ কি সেই রাজ যাকে আমি চিনতাম? না, এটা সে রাজ হতে পারে না। তখন রিয়া রাজকে উদ্দেশ্য করে বলল,